নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের গল্প এই যুগের মহান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার হাসির গল্প। গল্পের নাম রাজার হেঁচকি। এই যে বলয়বাবু, নমস্কার নমস্কার। তা খবর টবর সব ভালো তো? হ্যাঁ, তা খবর তেমন খারাপও কিছু নয়। বাজারে নতুন ফুলকপি উঠেছে, রাঙা মূলো পাওয়া যাচ্ছে, সরেস নলেন গুঁড়ো এসে গিয়েছে, টাটকা কই মাছের আমদানিও বেশ ভালো। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আচ্ছা, আপনি নবকিশোর রায়কে কি চেনেন? নবকিশোর? না মশাই, নবকিশোর নামে তো কাউকে মনেই পড়ছে না। আচ্ছা, তাহলে বটকৃষ্ণ বাড়ুজ্যে? হুম, বটকৃষ্ণ নামটা তো শোনা শোনা হলো, চেনা চেনা লাগছে না তো। আচ্ছা, তাহলে মহানন্দ তলাপাত্র নামের কাউকে কি চেনা চেনা ঠেকছে? না মশাই, মহানন্দ নামটা তো শুনেছি বলেই মনে পড়ছে না। আসলে মুশকিল কি জানেন বড়বাবু, আপনি না চিনলেও এরা কিন্তু সব্বাই আছেন। এই আপনার মতোই সকালে বাজার করছেন, 10টায় অফিসে যাচ্ছেন, সন্ধেবেলা বাড়ি ফিরে রুটি আর কুমড়ো ছেঁচকি খাচ্ছেন, আবার লুঙ্গি পরে রকে বসে আড্ডাও দিচ্ছেন। ও, তা হবে, কিন্তু আমি এদের কাউকেই চিনি না মশাই। আগে তাই তো বলতে চাইছি বড়বাবু, দুনিয়ার কটা লোক কি বা আপনি চেনেন? আর চেনা তো বড় সহজ কাজও নয়। লোকও যে হাজারে বিজারে, লাখো লাখো, কোটি কোটি। কোন মহাপুরুষ যেন বলেছেন না, লোক না পোক। তা এত অচেনা লোকের মধ্যে এক আধজনকে কি আপনার চেনা করে নিতে ইচ্ছে করে না মাঝে মাঝে? এই ধরুন না, নবকিশোরকে আপনি চেনেন না, কিন্তু নবকিশোরের ছেলে কৃষ্ণকিশোরের সঙ্গে ফস করে যদি আপনার মেয়ে টেপির বিয়ে হয়ে যায়, হুম, তাহলে কি আর নবকিশোর আপনার অচেনা থাকবে? আচ্ছা মশাই, টেপির বিয়ের কথাটা উঠছে কেন বলুন তো? টেপির তো মোট এখন 11 বছর বয়স। আহা, কথার কথা বলছি আর কি। কৃষ্ণকিশোরেরও মোটেই বিয়ের বয়স হয়নি, এই সবে 17য় পড়েছে। তাই বলছিলাম কি যে অচেনা লোক বলে দূরে ঠেলে রাখা কি ভালো? কার সঙ্গে কখন কোন সূত্রে চেনা পরিচয় হয়ে যায়, তার তো কোনো ঠিক নেই। এই যে ধরুন না, আমি গতকাল পর্যন্ত কি আমার সঙ্গে আপনার চেনা ছিল? আর আজ দেখুন কেমন হুট করে চেনা হয়ে গেল বলুন তো? না মশাই, চেনা এখনো হয়নি। আপনাকে আমি মোটেই চিনি না। ওই তো আপনার দোষ বলাইবাবু। চিনবেন না বলে গোঁ ধরে থাকলে কি আর চেনা যায়? আমি হলুম গিয়ে গোবিন্দলাল। ও, তা ভালো, পরিচয় পেয়ে বড় খুশি হলুম। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। বিলক্ষণ, আসবেন বই কি। তা চলুন, আমিও তো ওই দিকেই যাব কি না। ওই যেতে যেতে দুটো সুখ দুঃখের কথাও বলা যাবে। তবে কি জানেন তো, আমার আবার দুঃখের পাল্লাটায় বেশি ভারী কি না। আচ্ছা দেখুন গোবিন্দবাবু, এই দুঃখ টুক্ষ আমাদের সবারই আছে। এখন ওসব হাঁপুরহাঁটি শোনার সময় আমার নেই। অফিসে দেরি হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। তবে কি না আজ একটু দেরি হলেও তেমন ক্ষতি নেই। রোববারের অফিস তো। ও, আজ রোববার বুঝি? ওহ, একেবারেই তো খেয়াল ছিল না। কিন্তু আমার অফিস না থাকলেও আমার অনেক কাজ আছে গোবিন্দবাবু। হ্যাঁ, সে আর বলতে, রোববার তো আপনার গেঞ্জি আর আন্ডারওয়্যার কাচার দিন, এ আর কে না জানে। এছাড়াও ওই করালেবুর সঙ্গে জমিতে বেড়া দেওয়া নিয়ে যে বকেয়া ঝগড়াটাও মুলতুবি রয়েছে। রোববারে কিস্তির কাজিয়াটাও সারতে হবে। তারপর ধরুন না কেন, ওই বেলা 11টায় লক্ষ্মীকান্তবাবুর সঙ্গে এক পাট্টি দাবা খেলাও আছে। রোববারে যে আপনার দম ফেলার সময় থাকে না, এও সবাই জানে কি না। উফ, আপনি তো খুব ঘোরের লোক মশাই। আমার সম্পর্কে এত খবর আপনি পেলেন কোথায়? আপনি পুলিশের চট্টর নন তো? আহা, ঘাবড়াবেন না বড়বাবু, ঘাবড়াবেন না। আমি আসলে একজন খুব দুঃখী লোক জানেন। একটা খারাপ খবর দিতেই আপনার কাছে আসা। হ্যাঁ, খারাপ খবর? কীরকম খারাপ খবর মশাই? কাটোয়ায় আমার 90 বছরের বুড়ি পিসি থাকেন। তা পিসি হঠাৎ মারাটা যাননি তো?
আমার রাঙা মামার ক্যান্সার হয়েছিল বলে একটা উড়ো খবরও পেয়েছিলাম। তার কিছু হলো-টলো নাকি? হ্যাঁ মশাই? টাটা কোম্পানির শেয়ারের দর কি হঠাৎ পড়ে গিয়েছে নাকি? আমার চিরশত্রু কালোবরণ কি লটারি পেয়েছে? নাকি টেরাকেস্টো জেল থেকে ছাড়া পেয়েছে? সে বলেছিল বটে জেল থেকে বেরিয়ে আমাকে আবার দেখে নেবে। হ্যাঁ মশাই? বিষ্টুবাবু কি তাঁর ৳২,০০০ ধার আদায় করতে আসছেন নাকি? আমার নামে হুলিয়া জারি হয়নি তো? নাকি কেউ আমাকে মারার জন্য গুন্ডাদের সুপারি দিয়েছে? না মশাই না। খবরটা খারাপ হলেও আপনার কোনো ভয় নেই। কথাটা হলো গিয়ে কি আমার চাকরিটা গেছে। যাক বাবা বাঁচা গেল। খারাপ খবরের কথা শুনলে আজকাল বড় বুক ধড়ফড় করে জানেন? তা আপনার চাকরি গেলে আমার কি যায় আসে বলুন? আমি মশাই বড্ড ছাপোষা লোক। ওই সাহায্য-টাহাজ্য চেয়ে লজ্জা দেবেন না যেন। আরে না, না, আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। দুঃখের কথা কইলে বুকটা একটু ঠান্ডা হয়, এই যা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা আপনি কোথায় চাকরি করতেন গোবিন্দবাবু? আচ্ছা, আপনার রামনগর রাজবাড়ির কথা জানা আছে কি? রামনগর রাজবাড়ি? না মশাই, ঠিক মনে পড়ছে না। কিন্তু আপনার জানা না থাকলেও রামনগরের রাজবাড়ি খুবই বিখ্যাত। তা হতেই পারে। কত কিছুই তো আমাদের জানা নেই। হ্যাঁ, সেটা অতি সত্যি কথা। তা হয়েছিল কি অনেক কাঠখড় পুড়িয়ে সেই রাজবাড়িতে আমার একটি চাকরি হয়েছিল। রাজবাড়ির চাকরি? কিন্তু শুনতে পাই যে আজকাল আর রাজা-গজাদের দিন নেই। রাজবাড়িগুলো সব মিউজিয়াম বা সরকারি দপ্তর হয়ে গিয়েছে। তা গিয়েছে বটে। তবে দেশের সব চোর-ডাকাত যেমন জেলে যায় না, পুকুর বা নদীর সব মাছই যেমন ধরা পড়ে না, দেশলাইয়ের সবকটা কাঠই যেমন জ্বালানো যায় না, তেমনি রাজবাড়িগুলোরও কয়েকটা এখনো টিকে আছে। রামনগরে শুধু রাজবাড়ি নেই, জরির পোশাক পরা, মুকুট মাথায় বুড়ো রাজাও আছেন। তার ৩ রানী, মন্ত্রী, সেনাপতি, সেপাই-সান্ত্রী সব আছেন। সকালে রোজ দরবার বসে। সেখানে অপরাধীদের বিচারও হয়। সভাগায়ক, সভাকবি পর্যন্ত আছেন। হ্যাঁ? বলেন কি মশাই? এই তো আষাঢ়ে গল্প। তা সেখানে যাওয়া যায়? খুব যাওয়া যায়। তবে রাস্তাটা একটু প্যাঁচালো এই যা। তা আপনি সেখানে কি চাকরি করতেন গোবিন্দবাবু? চাকরিটা বেশ গুরুতরই ছিল মশাই। ওই সকালে শয্যাত্যাগের পর থেকে রাতে শয্যাগ্রহণ পর্যন্ত রাজামশাই কবার কাশলেন, কবার হাঁচি দিলেন, কবার হাই বা ঢেকুর তুললেন এবং কটা দীর্ঘশ্বাস ফেললেন, ওই তারই হিসেব রাখা। কাশি হলে ক্রস চিহ্ন, হাঁচি হলে ঢেড়া, ঢেকুর তুললে গোল্লা, হাই তুললে দাঁড়ি, আর দীর্ঘশ্বাস ফেললে ভাগচিহ্ন। রাত্রিবেলা বুড়ো রাজবৈদ্য সেগুলো যোগ দিয়ে হয়তো দেখলেন রাজামশাই ২২ বার কেশেছেন, ১১টা হাঁচি দিয়েছেন, ১৩২টা ঢেকুর আর ১৩টা হাই তুলেছেন। সেই বুঝে তিনি রাজার জন্য নানা ওষুধের ব্যবস্থা করতেন। বাহ! এ তো ভারী মজার চাকরি মশাই। না মশাই না, মোটেই মজার চাকরি নয়। ওই রাজার হাঁচি-কাশির হিসেব রাখতে গিয়ে আমার নিজের নাওয়া খাওয়া শিখে উঠল। সারাক্ষণ রাজামশাইকে নজরে, নজরে রাখতে হতো। একটা হাঁচি-কাশির যদি এদিক-ওদিক হতো, ব্যাস বেতন কাটা যেত। তা রাজবাড়িতে আপনার বেতনটা কিরকম ছিল গোবিন্দবাবু? তা সেটা খুব মন্দ ছিল না। মাসে ৫ মোহর। মোহর? মানে ওই সোনার মোহর? আজ্ঞে, সেখানে এখনো ওই মোহরেরই চল কি না? রাজামশাই তো সোনার রূপো ছাড়া আর কোনো ধাতুই ছুঁতেন না। তার তলারে হাতলটাও রূপো বাঁধানো। গাড়ু, পিকদানি, থালা, গেলাস সবই রূপোর। ওহ! এ তো ভাবা যায় না মশাই। মাসে ৫ মোহর মানে তো ৫০-৬০ হাজার টাকা। রীতিমতো শাঁসালো চাকরি মশাই। তা সেটা খোয়ালেন কি করে? হাহ, আর সেটাই তো দুঃখের কথা মশাই। একদিন হলো কি রাতে রাজামশাই খেতে বসেছেন। কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে মাছের নবরত্ন কালিয়া, মোগলাই, দমপুক্ত, মাংস, মুড়িঘণ্ট, মুগ মশল্লম, চিংড়ির মালাইকারি, আলু বখরার চাটনি, নলেন গুড়ের পায়েস, রাবড়ি, রাঘবশাহী আর ওই সরভাজা।
বাবা! এই যে এলাহি ব্যবস্থা মশাই! বলি রাজা-গজাদের কি ব্লাড সুগার, কোলেস্টেরল, হার্ট ডিজিজের কোনো ভয় নেই? নিতেন গ্যাস অম্বল অথবা ডিসপেপসিয়া তো হতেই হবে। হ্যাঁ, আপনার আমার মতো চুনোপুটি তার নন। 6.5 ফুট লম্বা, ইয়া বুকের ছাতি, পেল্লায় ভুঁড়ি, থামের মতো পা, আর এই মুগুরের মতো হাত, বুঝলেন? হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। আচ্ছা, তারপর কি হলো বলুন তো? হ্যাঁ, সেই দুঃখের কথাটাই বলি। মাংস চিবুতে গিয়ে রাজামশাই একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলেন। আর সে এমন ঝাল লঙ্কা যে রাজামশাই একবারে নাকের জলে চোখের জলে অবস্থা। আর ঝালের চোটে গেল রাজামশাইয়ের হেঁচকি উঠে। আর সে কি হেঁচকি মশাই! হেঁচকির চোটে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। রাজবৈদ্য ছুটে এলেন, মন্ত্রী এলেন, সেনাপতি এলেন, বিদূষক এলেন, ঘটি ঘটি জল খাওয়ানো হলো, নানা মুষ্টিযোগ প্রয়োগ করা হলো, বিদূষক নানা রসিকতা করলেন। না, কিছুতেই আর কিচ্ছু হয় না। রাজামশাই হিচিক হিচিক করে কেবল হেঁচকিয়ে তুলে যাচ্ছেন। তখন আমি বললাম, মন্ত্রীমশাই, তা আমি একটু চেষ্টা করে দেখব? মন্ত্রী বললেন, অবশ্যই, অবশ্যই। রাজাকে আরোগ্য করতে পারলে পারিশ্রমিক পাবে। আমি তখন দুরু বুকে এগিয়ে গিয়ে কি করলাম জানেন? হ্যাঁ, কি করলেন? রাজার গালে সপাটে একটা চড় কষিয়ে দিলাম। হ্যাঁ? বলেন কি মশাই? এহেহে! এটা খুব ভুল করলেন। রাজার গালে চড় মারলে কি আর কারো চাকরি থাকে? হ্যাঁ, থাকে। আমার তো অন্তত ছিল। কারণ সামান্য একজন নফরের হাতে আচমকা চড় খেয়ে রাজা এমন চমকে গেলেন যে তার হেঁচকি গেল সেরে। গম্ভীর হয়ে শুধু বললেন, এই ছোকরা কে? মন্ত্রী বললেন, মহারাজ, এ আপনার হাঁচি কাশির হিসেব রক্ষক। রাজা থমথমে মুখে একটা হুঁ দিয়ে শোয়ার ঘরে চলে গেলেন। আর হেঁচকি সেরে যাওয়ায় আমি 1 থালা রূপোর টাকা বকশিস পেলাম। সব কোম্পানির আমলের অ্যান্টিক জিনিস। তাহলে চাকরিটা গেল কিসে? হ্যাঁ, সেই কথাটাই তো বলছি। পরদিন আমাকে বরখাস্ত করে যে চিঠিটা দেওয়া হলো, তাতে লেখা ছিল, রাজা কটা হেঁচকি তুলেছিলেন তার হিসেব রাখুনি বলে তোমাকে বরখাস্ত করা হচ্ছে। ওহ! এ তো বড় অন্যায় মশাই। হেঁচকির হিসেব রাখার তো কথা আপনার ছিল না। সেই দুঃখের কথাই তো বলতে এতদূর আসা মশাই। তা বলাইবাবু, এই 1855 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রূপোর টাকাগুলোর কিরকম দাম হবে বলতে পারেন? ভাবছি কয়েকটা বেচে দেব। আমাদের ওই যদু স্বর্ণকার 500 করে দিতে চাইছে। খুব ঠকা হবে কি? এই যে দেখুন না। আহা! হাটে বাজারে এমন জিনিস বেচবার দরকারটা কি আপনার? এই ধরো আমি না হয় সব কটা কিনে নিচ্ছি। ও, নেবেন? তা নিন। চেনা মানুষের কাছে 200-500 টাকা ঠকেও সুখ। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। বন্ধুরা, আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেন, আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন ও শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আসি বন্ধুরা, নমস্কার।